আসসালামু আলাইকুম। মিউচুয়াল ফান্ডস অপারেশনস এই চ্যাপ্টারের উপর আমি আজকে 2 নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক শিখেছিলাম এবং শীটের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 4 থেকে অঙ্ক করে স্টার্ট করব। তবে প্রবলেম 4-এ যাওয়ার আগে আমি আরো 2টা সূত্র বুঝাবো, তারপর আমরা প্রবলেম 4-এর সমাধান করা শিখবো আজকে। আচ্ছা, স্ক্রিনে আমরা 4 এবং 5 আরো 2টা সূত্র দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা 3টা সূত্র বুঝেছিলাম। আজকে আমরা সূত্র নাম্বার 4 এবং সূত্র নাম্বার 5 বুঝবো। সো আমাদের এইখানে মার্জিন কল কখন করা হয় কখন করা হয় না এই বিষয়টা একটু ক্লিয়ার হব আমরা। তো মার্জিন কল সম্পর্কে আমি একটা নোট লিখেছি যে প্রথমে অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করতে হবে, তারপর অ্যাকচুয়াল মার্জিনের সাথে মেইনটেন্স মার্জিনের তুলনা করতে হবে। মানে প্রশ্নের মধ্যে যখন বলবে যে মার্জিন কল করা হবে কি হবে না, এই রিলেটেড যখন কোশ্চেন করবে, তখন আমরা প্রথমে অ্যাকচুয়াল মার্জিন বের করব। এরপর অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের সাথে তুলনা করব। এখন তুলনা করে যদি এরকম দেখতে পাই যে অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেন্স মার্জিন, তাহলে মার্জিন কল করা হবে না। অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেন্স মার্জিন, অর্থাৎ অ্যাকচুয়াল মার্জিন বড়, কার থেকে বড়? মেইনটেন্স মার্জিনের থেকে বড়। তো যদি অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের থেকে বড় হয়, তাহলে মার্জিন কল করা হবে না, এইভাবে আমরা মন্তব্য করব। আর যদি দেখি অ্যাকচুয়াল মার্জিন লেস দেন মেইনটেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের চেয়ে ছোট, তাহলে আমরা বলবো মার্জিন কল করা হবে। মার্জিন কল বিষয়টা কি? যেমন আমরা যখন শেয়ার বিজনেস করি, তখন 2টা অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার বিজনেস করতে পারি। একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে মার্জিন কলের কোনো সম্পর্ক নাই। যদি আমরা মার্জিন অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার ক্রয় করি, অর্থাৎ নিজের টাকা পাশাপাশি হাউস থেকে ঋণ নেই, এরকম যদি ঘটনা ঘটে আর কি, যে আমার নিজের আছে 1,000 টাকা, আমি হাউস থেকে আরো 500 টাকা ঋণ নিয়েছি, তারপরে আমি শেয়ার ক্রয় করেছি, তো যখনই ঋণ নিব তখনই মার্জিন কলের হিসাবটা আসবে। হ্যাঁ, যখন ঋণ নিব তখন ব্রোকারেজ হাউস আমাদেরকে একটা শর্ত দেয়, সেই শর্তটাকে আমরা বলি হচ্ছে মেইনটেন্স মার্জিন পার্সেন্টেজ। তারা আমাদেরকে বলে দেয় যে মালিকানা 30%-এর নিচে নামতে পারবে না। ঠিক আছে, মালিকানা 30% নিচে নামতে পারবে না, এই শর্তটাকে আমরা বলি হচ্ছে মেইনটেন্স মার্জিন পার্সেন্টেজ। তো যদি কোনো কারণে আমার মালিকানা 30%-এর নিচে নেমে যায়, যেমন অ্যাকচুয়াল মার্জিন লেস দেন মেইনটেন্স মার্জিন পার্সেন্টেজ, যদি মেইনটেন্স মার্জিন পার্সেন্টেজের চেয়ে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কমে যায়, যেমন ওরা শর্ত দিয়েছিল আমার মালিকানা 30% রাখতে হবে, কোনো কারণে আমার মালিকানা 25% চলে আসে, অ্যাকচুয়াল মার্জিন 25% চলে আসে, তো যেহেতু মেইনটেন্স মার্জিনের চেয়ে অ্যাকচুয়াল মার্জিন কমে গেছে, সেহেতু আমাকে মার্জিন কল করা হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে ফেলা হবে। ঠিক আছে। আর যদি অ্যাকচুয়াল মার্জিনটা বড় থাকে, এই যে অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেন্স মার্জিন, মেইনটেন্স মার্জিনের চেয়ে যদি অ্যাকচুয়াল মার্জিনটা বড় থাকে, তাহলে কিন্তু মার্জিন কল হবে না, কারণ তারা আমাকে শর্ত দিয়েছে, যারা ঋণ দিয়েছে আমাকে, যেই ব্রোকারেজ হাউস আমাকে ঋণ দিয়েছে, তারা আমাকে শর্ত দিয়েছে যে মালিকানা রাখতে হবে 30%। হ্যাঁ, এই যে পার্সেন্টেজ, ধরো 30% বলা আছে প্রশ্নে, তার মানে আমার মালিকানা রক্ষণাবেক্ষণ করতে হবে 30%। তো আমার যদি অ্যাকচুয়াল মার্জিন 30%-এর বেশি থাকে, যেমন 40% বা 50% যদি অ্যাকচুয়াল মার্জিন থাকে, তাহলে আমি বলবো যে আমার তো মালিকানা পার্সেন্টেজের চেয়ে বেশি আছে, তখন মার্জিন কল করা হবে না, এরকম একটা মন্তব্য করতে হবে। তো আমি পুরো ঘটনাটা আরেকবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের প্রশ্নের মধ্যে বলে দিবে যে মার্জিন কল করা হবে কিনা, তখন আমরা কি করব? প্রথমে অ্যাকচুয়াল মার্জিন বের করব। অ্যাকচুয়াল মার্জিন বের করে কার সাথে তুলনা করব? এই যে বলে দিয়েছি, অ্যাকচুয়াল মার্জিন বের করে সেই অ্যাকচুয়াল মার্জিনের সাথে মেইনটেন্স মার্জিনের তুলনা করতে হবে। যদি দেখি অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেন্স মার্জিন, অর্থাৎ অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের চেয়ে বড়, তাহলে বলবো মার্জিন কল করা হবে না। আর যদি দেখি অ্যাকচুয়াল মার্জিন লেস দেন মেইনটেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের চেয়ে ছোট, তখন বলবো মার্জিন কল করা হবে। এরপর আসো মার্জিন কল প্রাইস, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। মার্জিন কল প্রাইস বের করার সূত্র হচ্ছে ডি ডিভাইড বাই এন ইন্টু 1 - আমরা এই সূত্র প্রয়োগ করে মার্জিন কল প্রাইস নির্ণয় করতে পারি। এখন ডি দিয়ে কি বোঝায়? ডেফ ফান্ড, এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এন দিয়ে বোঝায় নাম্বার অফ শেয়ারস, এটাও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর পার্সেন্টেজ দিয়ে বোঝায় মেইনটেনেন্স মার্জিন পার্সেন্টেজ, এটাও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সো ডেফ ফান্ড, নাম্বার অফ শেয়ার এবং পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে, বের করতে বলবে মার্জিন কল প্রাইস, তখন আমরা ডি ডিভাইড বাই এন ইন্টু 1 - এই সূত্রটা প্রয়োগ করব। এখন মার্জিন কল প্রাইস বিষয়টা কি? মার্জিন কল প্রাইস বিষয়টা হচ্ছে এমন একটা প্রাইস যেই প্রাইজে মার্জিন কল হয় না। যদি মার্জিন কল প্রাইজের নিচে শেয়ারের দাম চলে যায়, তাহলে মার্জিন কল করা হবে। আর যদি মার্জিন কল প্রাইস
প্রাইসের উপরে শেয়ারের দাম থাকে বা মার্জিন কল প্রাইসেই যদি শেয়ারের দামটা থাকে, সেই ক্ষেত্রে মার্জিন কল হয় না। অর্থাৎ একটা ব্রেক ইভেন প্রাইস আমরা চিন্তা করতে পারি। যেমন মার্জিন কল প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে 10 টাকা পর্যন্ত আমি সেফ। অর্থাৎ 10 টাকাতে মার্জিন কল হবে না। শেয়ারের দাম যদি 10 টাকা পর্যন্ত আসে, মার্জিন কল হবে না। 10 টাকার উপরে থাকলেও মার্জিন কল হবে না, কিন্তু 10 টাকার নিচে যদি শেয়ারের দাম চলে যায়, তাহলে মার্জিন কল করা হবে। তো মার্জিন কল প্রাইস দিয়ে আমরা বুঝতে পারি যে কত টাকা পর্যন্ত আমি সেভ আছি। যদি মার্জিন কল প্রাইস 10 টাকা থাকে, তাহলে আমার শেয়ারের দাম 10 টাকা পর্যন্ত সেভ, আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না। মার্জিন কল প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে আমার শেয়ার প্রাইস 10 টাকা পর্যন্ত সেভ। 10 টাকা পর্যন্ত যদি শেয়ারের দাম থাকে, আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না। কিন্তু শেয়ারের দাম যদি 10 টাকার নিচে নেমে যায়, 9.5 টাকা, 8 টাকা, 7 টাকা, 6 টাকায় যদি শেয়ারের দাম চলে আসে, তাহলে বুঝতে হবে যে আমি মার্জিন কল রিসিভ করব, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। এখন দেখো তো, এই যে দুইটা সূত্র বুঝাইছি, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? আর যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি লাগলে আরেকবার রিপিট করে বুঝাই দিব বিষয়টা। সমস্যা নাই স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শীটের 4 নম্বর অঙ্কে চলে যাই। আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কে বলা হয়েছে বাক ইউইং ওপেন এ মার্জিন অ্যাকাউন্ট অ্যাট এ লোকাল ব্রোকারেজ ফার্ম। বলছে বাক ইউইং, এটা একজন বিনিয়োগকারীর নাম। ওপেন এ মার্জিন অ্যাকাউন্ট অ্যাট এ লোকাল ব্রোকারেজ ফার্ম। বাক ইউইং মার্জিন অ্যাকাউন্ট ওপেন করেছে লোকাল ব্রোকারেজ ফার্মে। এখন মার্জিন অ্যাকাউন্ট ওপেন করলে আমরা বুঝতে পারি যে সে হচ্ছে নিজের টাকার পাশাপাশি হাউস থেকে ঋণ সুবিধা পাবে। ঠিক আছে, মার্জিন অ্যাকাউন্ট যদি কোনো বিনিয়োগকারী ওপেন করে, তাহলে তার নিজের টাকার পাশাপাশি সে হাউস থেকে কি পাবে? ঋণ সুবিধা পাবে। বাক্স ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওয়াজ টু পারচেজ 200 শেয়ার্স অফ উডবারি কর্পোরেশন অ্যাট এ মার্জিন, অন মার্জিন অ্যাট টাকা 40 পার শেয়ার। বলছে বাক ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওয়াজ টু পারচেজ 200 শেয়ার্স অফ উডবারি কর্পোরেশন। বলছে বাক প্রাথমিকভাবে উডবারি কর্পোরেশনের 200টা শেয়ার ক্রয় করতে চাচ্ছে। প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 40 টাকা করে। তাহলে সে কত টাকা শেয়ার কিনতে চাচ্ছে? 200 সাথে 40 গুণ করব, তার মানে 8,000 টাকার শেয়ার কিনতে চাচ্ছে। বাক বোরোর টাকা 3,000 ফ্রম এ ব্রোকার টু কমপ্লিট দ্য পারচেজ। বলছে বাক 3,000 টাকা ঋণ করেছে ব্রোকারের কাছ থেকে এই লেনদেনটা সম্পূর্ণ করার জন্য। মানে সে যে 200টা শেয়ার কিনবে 40 টাকা দামের, অর্থাৎ সে 8,000 টাকা শেয়ার কিনবে। এই 8,000 টাকা তার কাছে ছিল না, 5,000 টাকা ছিল। আর 3,000 টাকা হাউস থেকে ঋণ করছে, ঋণ করে সে 8,000 টাকা শেয়ার ক্রয় করেছে। তা আমরা যেটা বুঝতে পারলাম, সে 200টা শেয়ার কিনছে 40 টাকা করে, তার মানে 8,000 টাকা শেয়ার কিনছে, আর 3,000 টাকা সে হচ্ছে ঋণ করেছে। আর তার নিজের কাছে ছিল কত? 5,000 টাকা। এখন বলছে অ্যাট দ্য টাইম অফ দ্য পারচেজ, পারচেজের সময় হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল মার্জিন ইন বাক অ্যাকাউন্টস। বলছে পারচেজের সময় বাক অ্যাকাউন্টের অ্যাকচুয়াল মার্জিন কত, সেই অ্যাকচুয়াল মার্জিন বা প্রকৃত মালিকানাটা আমাদেরকে বের করতে বলছে। তো অ্যাকচুয়াল মার্জিন সাধারণত আমরা কখন বের করি? যখন 40 টাকা শেয়ার বেড়ে 70 টাকা হয়, তখন আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করি। অথবা 40 টাকা শেয়ার যখন কমে 30 টাকা হয়, তখন আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করি। কিন্তু এইখানে আমাদেরকে বলছে অ্যাট দ্য টাইম অফ দ্য পারচেজ, পারচেজের সময় অ্যাকচুয়াল মার্জিনটা কত, অর্থাৎ এই 40 টাকাতেই অ্যাকচুয়াল মার্জিনটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো 40 টাকাতেও অ্যাকচুয়াল মার্জিন বের করা যাবে। তখন আমাদের কারেন্ট ভ্যালু অফ স্টক হবে ওই 200 গুণন 40 টাকা, এটা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। আর ডেপ ফান্ড হবে 3,000। তারপর আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্র দিব, আমাদের এএম এর মান চলে আসবে। আমরা রিকোয়ারমেন্ট এ দিয়ে এইভাবে লিখবো যে ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন অ্যাট দ্য টাইম অফ পারচেজ, পারচেজের সময় অ্যাকচুয়াল মার্জিন নির্ণয়। আমরা হেয়ার দিয়ে লিখবো কারেন্ট ভ্যালু অফ স্টক সিভিএস। সিভিএস কত হবে? আমরা 200টা শেয়ার কিনেছি, আমরা 200 শেয়ার কিনেছি, প্রতিটা শেয়ারের দাম হচ্ছে কত টাকা? 40 টাকা। ঠিক আছে, কারেন্ট ভ্যালু কিন্তু 40 টাকাই, কারণ শেয়ারের দাম বাড়ার বা কমার সুযোগ দেই নাই। আমি যখন পারচেস করছি তখনই অ্যাকচুয়াল মার্জিন বের করতে চাচ্ছি। তো ওই শেয়ারের কারেন্ট ভ্যালু 40 টাকা করেই আমাদের ধরতে হবে। সো 200টা শেয়ার কিনেছি, প্রতিটা শেয়ারের কারেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু হচ্ছে 40 টাকা করে। সো 200 গুণ 40 কত আসে? 8,000 টাকা। এই 8,000 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস। ঋণ করছি কত টাকা? 3,000 টাকা ঋণ করেছি। সো ডেপ ফান্ড ডি এর মান হবে 3,000 টাকা। আর বের করতে হবে অ্যাকচুয়াল মার্জিন, আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। সো আমরা লিখলাম অ্যাকচুয়াল মার্জিন এএম সমান হোয়াট, উই নো দিয়ে আমরা এএম এর সূত্র বসাবো, সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এখন সিভিএস কত? আমরা গিভেনের মধ্যে বের করেছি 8,000 টাকা হচ্ছে সিভিএস বা কারেন্ট ভ্যালু অফ স্টক। সো আমি এখানে 8,000 টাকা লিখলাম।
ডেফ ফান্ড হচ্ছে কত, 3,000 টাকা। সো আমি ডেফ ফান্ড 3,000 লিখলাম এবং তাকে সিভিএস দিয়ে ভাগ করব, অর্থাৎ 8,000 দিয়ে ভাগ করব। একজন ক্যালকুলেশন করে বলো তো অ্যান্সার কত আসে। 8,000 থেকে 3,000 বাদ দিলে এখানে আসবে 5,000। আর আমরা যদি 5,000-কে 8,000 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত আসে? 0.62৫। 0.625, অথবা আমরা লিখতে পারি যে 62.5%। এটি হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এর অ্যান্সার। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে যখন প্রশ্নে বলে দিবে যে অ্যাট দ্য টাইম অফ পারচেজের সময় অ্যাকচুয়াল মার্জিন কত, তখন আমাদের কারেন্ট ভ্যালু অফ স্টক বের করবো কিভাবে? ওই যে আমি যত করে পারচেস করছি ওইটাই কারেন্ট ভ্যালু হবে, যে 200 শেয়ার 40 টাকা করে পারচেস করেছি, এটি হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। তো আমাদের সিবিএস এর মান হবে 200 গুণ 40, 8,000 টাকা। ঋণ করছি কত টাকা? ঋণ করেছি 3,000 টাকা। সো ডেফ ফান্ড ডি এর মান 3,000 লিখে দিব। আর বের করতে বলছে অ্যাকচুয়াল মার্জিন। আমরা লিখবো যে অ্যাকচুয়াল মার্জিন এ এম সমান হোয়াট, উই নো দিয়ে আমরা সূত্র বসাই দিব, সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস, তারপর মান বসাবো, রেজাল্ট চলে আসবে 62.5%। আচ্ছা, আশা করি রিকোয়ারমেন্ট এ সবাই বুঝতে পারছো। আমরা এখন রিকোয়ারমেন্ট বি এর সমাধান করব। আচ্ছা, রিকোয়ারমেন্ট বি তে আমাদের বলছে ইফ উডবারি স্টক সাবসিকুয়েন্টলি রাইজেস ইন প্রাইস টু টাকা 60 পার শেয়ার। বলছে উডবারি স্টক হঠাৎ করে বৃদ্ধি পেয়ে শেয়ার প্রতি 60 টাকা যদি হয়, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন ইন বাক অ্যাকাউন্টস। তাহলে বাক অ্যাকাউন্টের অ্যাকচুয়াল মার্জিন কত সেটা আমাদেরকে বের করতে বলছে। মানে আমি শেয়ার কিনেছিলাম 40 টাকা করে, এখন এই 40 টাকা শেয়ার হঠাৎ করে বেড়ে প্রতি শেয়ার হয়েছে 60 টাকা। সো আমি যখন সিবিএস বের করব তখন কিন্তু 60 টাকা করেই সিবিএস বের করতে হবে, অর্থাৎ 200-র সাথে 60 টাকা গুণ করলে কারেন্ট ভ্যালু অফ স্টক বের হবে। কারণ আমি 40 টাকা করে শেয়ার কিনেছিলাম, এখন এই 40 টাকা শেয়ার হঠাৎ করে বৃদ্ধি পেয়ে প্রতি শেয়ার হয়েছে 60 টাকা করে। তা আমার কারেন্ট ভ্যালু অফ স্টক তো 60 টাকা করেই বের করতে হবে। তা আমি 200 শেয়ার কিনেছি, 60 টাকা গুণ করব, 200-র সাথে 60 গুণ করলে 12,000 টাকা হবে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিবিএস এর মান। আর ঋণ কিন্তু 3,000-ই থাকবে, এটা বাড়বেও না কমবেও না, ডেফ ফান্ড বা ডি এর মান 3,000-ই থাকবে। এখন বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন ইন বাক্স অ্যাকাউন্ট। তাহলে বাক্স অ্যাকাউন্টের অ্যাকচুয়াল মার্জিন কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তা আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখবো ইফ শেয়ার প্রাইস রাইজেস টু টাকা 60 পার শেয়ার। যদি শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা হয়, হেয়ার কারেন্ট ভ্যালু অফ স্টক সিবিএস, তখন সিবিএস কত হবে? সিবিএস হবে 200 শেয়ার, তার সাথে গুণ করতে হবে 60 টাকা। তাহলে 12,000 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। 12,000 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। আর ডেফ ফান্ড কিন্তু আগেরটাই থাকবে, ডেফ ফান্ড 3,000 ছিল, 3,000-ই থাকবে। সো আমরা ডি এর মান কত লিখবো? 3,000 টাকা। এখন অ্যাকচুয়াল মার্জিন এ এম সমান হোয়াট, উই নো দিয়ে আমরা এ এম এর সূত্র বসাবো, সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এখন সিবিএস এর মান কত? সিবিএস এর মান হচ্ছে 12,000 টাকা, ডেফ ফান্ড হচ্ছে 3,000 টাকা, আর তাকে ভাগ করব সিভিএস অর্থাৎ 12,000 টাকা দিয়ে। তাহলে 12,000 থেকে 3,000 বাদ দিলে এখানে আসবে 9,000 টাকা। এই 9,000-কে যদি আমরা 12,000 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো অ্যাকচুয়াল মার্জিন কত আসে? 0.75। 0.75। আর কিছু আসে না, এই দুই ঘরই আসে। জি। আচ্ছা, তাহলে 0.75, অথবা আমরা এটাকে মনে মনে 100 গুণ করব, তাহলে 75% হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিন রিকোয়ারমেন্ট বি এর। তো আশা করি রিকোয়ারমেন্ট বি সবাই বুঝতে পারছো। এরপর আসো রিকোয়ারমেন্ট সি তে। রিকোয়ারমেন্ট সি তে বলছে যে ইফ উডবারি স্টক সাবসিকুয়েন্টলি ফলস ইন প্রাইস টু টাকা 35 পার শেয়ার। বলছে উডবারি স্টক যদি হঠাৎ করে কমে 35 টাকা হয় প্রতি শেয়ার, আমি কিনেছিলাম 40 টাকা করে, এখন এই শেয়ারটা হঠাৎ করে কমে যদি 35 টাকা হয়ে যায়, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন ইন বাক্স অ্যাকাউন্ট। তাহলে বাক্স অ্যাকাউন্টের অ্যাকচুয়াল মার্জিন কত সেটা আমাদেরকে বের করতে বলছে। দ্যাট মিনস শেয়ারের দাম কমে যেহেতু 35 টাকা হয়েছে, সেহেতু সিবিএস 35 টাকাতেই বের করতে হবে। 200-র সাথে 35 গুণ করব, তাহলে বেরোবে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিবিএস এর মান। হ্যাঁ, আর আমাদের ডেফ ফান্ড কিন্তু আগের মতোই 3,000-ই থাকবে। এরপর আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্র দিয়ে অ্যাকচুয়াল মার্জিন বের করে ফেলবো। তো আমরা রিকোয়ারমেন্ট সি দিয়ে লিখবো এইভাবে যে ইফ শেয়ার প্রাইস ফলস টু টাকা 35 পার শেয়ার, যদি শেয়ারের দাম কমে 35 টাকা হয় প্রতি শেয়ার, হেয়ার কারেন্ট ভ্যালু অফ স্টক। তাহলে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস কত হবে? আমি 200 শেয়ার কিনেছি, প্রতিটার দাম কমে এখন 35 টাকা হয়েছে, তাহলে 200-র সাথে 35 গুণ করলে কত আসে? গুণ করে একটু বলো তো কত আসে? 7,000 আসে। 7,000 আসে।
7,000 হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। ডেপ ফান্ড কিন্তু আমাদের আগেরটাই থাকবে, অর্থাৎ 3,000ই থাকবে। সো ডেপ ফান্ড বা ডি এর মান হবে 3,000, আর অ্যাকচুয়াল মার্জিন এম সমান হোয়াট। এবার উইনো দিয়ে আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্র বসাই দিব, সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এখন সিভিএস এর মান আমাদের মাত্র বের করেছি 7,000 টাকা, সো আমি এখানে 7,000 টাকা বসাই দিব। তারপর ডেপ ফান্ড ডি এর মান হচ্ছে 3,000, সো আমি এখানে 3,000 বসাই দিব এবং তাকে আমরা সিভিএস দিয়ে ভাগ করব, অর্থাৎ 7,000 দিয়ে ভাগ করব। তো 7,000 থেকে 3,000 বাদ দিলে এখানে থাকবে 4,000। এই 4,000কে যদি আমরা 7,000 দিয়ে ভাগ করি তাহলে বলো তো কত আসে রেজাল্ট? 0.5714। 0.5714। আমরা অর দিয়ে মনে মনে 100 গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 57.14%। এটি হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সি এর অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের প্রবলেম 4 নম্বর অঙ্ক। আশা করি প্রবলেম 4 সবাই বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 5 নাম্বার যে অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটা একটু বুঝি। আমাদের 5 নম্বর অঙ্কে বলছে অ্যাজুম দ্যাট, ধরে নাও, ইউ ওয়ান্ট টু পারচেজ 100 ইকুইটি শেয়ারস। তুমি 100টা ইকুইটি শেয়ার ক্রয় করতে চাও এট টাকা 40 পার শেয়ার। প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 40 টাকা করে। তাহলে তুমি কত টাকা শেয়ার কিনবা? 100 শেয়ার কিনবা, 40 টাকা দাম, 100-র সাথে 40 গুণ করলে 4,000 টাকার তুমি শেয়ার কিনবা। ওই 4,000কে আমরা বলি টোটাল ভ্যালু, তাই না? টোটাল ভ্যালু অফ স্টক 4,000 টাকা। আমি যত টাকার শেয়ার কিনবো সেটাকে টোটাল ভ্যালু বলা হয়। তাহলে আমি শেয়ার কিনবো কত টাকার? 100 শেয়ার কিনবো, 40 টাকা দাম, 100-র সাথে 40 গুণ করলে 4,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। ইউজিং 70% ইনিশিয়াল মার্জিন, আমার নিজের টাকা হচ্ছে 70% টাকা। ঠিক আছে, নিজের টাকা কত টাকা? 70%। তার মানে 4,000-এর 70% হচ্ছে আমার নিজের টাকা, আর বাকি 30% হচ্ছে ঋণ। এখন বলছে ডিটারমাইন অ্যাকচুয়াল মার্জিন এট টাকা 40। আমাদেরকে অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে 40 টাকায়। তো আমরা 40 টাকায় অ্যাকচুয়াল মার্জিন বের করব, সমস্যা নাই। তো যখন 40 টাকায় অ্যাকচুয়াল মার্জিন বের করব তখন কারেন্ট ভ্যালু অফ স্টক সিভিএস কিন্তু 100 গুণ 40 হবে। ঠিক আছে, এই যে 40 টাকায়, মানে 40 টাকা যখন অ্যাকচুয়াল মার্জিন বের করবা তখন কারেন্ট ভ্যালু কিন্তু 40 টাকা করেই বের করতে হবে। এই 40 টাকা দিয়ে তো আমরা টোটাল ভ্যালু বের করছি, যে আমি 100টা শেয়ার কিনবো 40 টাকা করে, তো আমি যত টাকার শেয়ার কিনবো ওইটি হচ্ছে টোটাল ভ্যালু অফ স্টক বা ভি এর মান। তো টোটাল ভ্যালু হচ্ছে ভি। ভি কত? 100 গুণ 40, 4,000 টাকা। এখন বলছে যে অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে এট টাকা 40, 40 টাকায়। তার মানে যখনই 40 টাকায় অ্যাকচুয়াল মার্জিন বের করব তখন কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস কিন্তু 40 টাকা করেই বের করতে হবে, এই 40 টাকা করে বের করতে হবে, অর্থাৎ 100-র সাথে 40 গুণ করব, 4,000 টাকা হবে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস এর মান। আর এখানে যেহেতু বলছে 70% ইনিশিয়াল মার্জিন, সেহেতু আমরা বুঝতে পারছি 30% হচ্ছে আমাদের ঋণ। তো আমরা ঋণটাও বের করে নিব। ঠিক আছে, আমাদের এইখানে রিকোয়ারমেন্ট এতে আমরা লিখবো ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন এট টাকা 40। 40 টাকায় অ্যাকচুয়াল মার্জিন নির্ণয়। 40 টাকা অ্যাকচুয়াল মার্জিন নির্ণয়, আমরা হেয়ার দিয়ে লিখবো টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু কত হবে? আমরা শেয়ার কিনতেছি কয়টা? 100টা। প্রতিটার দাম কত? 40 টাকা করে। তাহলে 100-র সাথে 40 গুণ করো। 100-র সাথে আমরা 40 টাকা গুণ করব, তাহলে 4,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু বা ভি এর মান। এখন ইনিশিয়াল মার্জিন কত? ইনিশিয়াল মার্জিন আমরা দেখতে পাচ্ছি 70%। সো আমি এখানে ইনিশিয়াল মার্জিন বা আইএম এর মান বসাই দিব। আইএম এর মান হচ্ছে 70%। এখন ডেফ ফান্ড বা ডি এর মান আমরা কিভাবে বের করব? ডি বের করার একটা সূত্র আছে, ভি মাইনাস ভি গুণন আইএম। ডেফ ফান্ড বের করার সূত্র হচ্ছে কি? ভি মাইনাস ভি গুণ আইএম। তো আমাদের ভি হচ্ছে কত? ভি হচ্ছে 4,000 টাকা। তো আমি এখানে ভি এর পরিবর্তে 4,000 বসাই দিব, আর 4,000-এর সাথে আমরা গুণ করব ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন হচ্ছে 70%। তো আমরা 4,000-এর 70% টাকা যদি বিয়োগ করি, 4,000 থেকে 4,000-এর 70% টাকা যদি বিয়োগ করি, সেটাই হচ্ছে আমাদের ডেফ ফান্ড বা ডি এর মান। তাহলে ডি এর মানটা কত আসে? ডি এর মান আসবে হচ্ছে, এখানে ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? 4,000 মাইনাস 1200। কত আসে? 1200। 1,200 টাকা যাই আসে। হোক। 1,200, 1,200 টাকা আসে ডেফ ফান্ড। আচ্ছা, তো ডেফ ফান্ড তো ভাই এই যখনই, নিচে না করে ডাইরেক্ট, স্যার একটা কথা বলি, মানে ডাইরেক্ট হচ্ছে 4,000 উপরে 30% করলে একবার অ্যান্সার হয় না? হ্যাঁ, তো সেক্ষেত্রে স্যার চিন্তা করবে 30% টাকা কোথা থেকে পাইছো। তখন তো এই কোশ্চেনের কোথাও থেকে খুঁজে বের করে দেওয়া যাবে না। আমরা নর্মালি জানি যে 70% যদি ইনিশিয়াল মার্জিন হয় তাহলে 30% হচ্ছে ডেট। 30% আমাদের হচ্ছে ডেট, ডেট। হ্যাঁ। এখন ওইটা মনে মনে থাকে আর কি।
আমরা এখানে 30% ডেপ বের করতেছি কিভাবে, ওই যে 70% টাকা মাইনাস করে দিচ্ছি, 30%-এর টাকা বের হয়ে যাচ্ছে। আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে করছি, যেটা দিয়ে স্যাররা বুঝবে যে হ্যাঁ আমি ইনিশিয়াল মার্জিনের সাহায্যেই ডেপটা বের করেছি। বুঝতে পারছি বিষয়টা? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এইভাবেই করবো আর কি, যে যখনই প্রশ্নের মধ্যে ডেপ থাকবে না তখন আমরা হচ্ছে ডেপ বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যে ভি মাইনাস ভি গুণন আই এম। সো ভি হচ্ছে 4000, তার থেকে বিয়োগ যাবে 4000-এর 70%, তার মানে 30%-এর টাকা বের হয়ে যাবে। ওই 30%-এর টাকাই হচ্ছে আমাদের ডেপ ফান্ড বা ডি এর মান। আচ্ছা, এখন যেহেতু অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে, সেহেতু কারেন্ট ভ্যালু অফ স্টক লাগবে। তো কারেন্ট ভ্যালু অফ স্টক সবসময় এই 40 টাকাতেই বের করবো, মানে যত টাকা অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলবে ওইটা দিয়ে কারেন্ট ভ্যালু অফ স্টক নির্ণয় করতে হয়। সো আমরা কারেন্ট ভ্যালু অফ স্টক এভাবে বের করবো, যে আমাদের শেয়ার হচ্ছে 100, প্রতিটার কারেন্ট ভ্যালু হচ্ছে 40 টাকা করে। তাহলে 100-র সাথে 40 গুণ করলে কারেন্ট ভ্যালু অফ স্টক সিভিএস বেরোবে 4000 টাকা। এখন বের করতে হবে অ্যাকচুয়াল মার্জিন এ এম কত। আমরা উইনো দিয়ে এম এর সূত্র বসাই দিব, সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এখন সিভিএস এর মান হচ্ছে 4000, ঋণ হচ্ছে 1200, এবং তাকে আমরা সিভিএস দিয়ে ভাগ করব, অর্থাৎ 4000 দিয়ে ভাগ করব। সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসে? 4000 থেকে 1200 বিয়োগ করব এবং তাকে 4000 দিয়ে ভাগ করব। কত পার্সেন্ট আসে রেজাল্ট? 0.7 মানে 70%। 0.70 অথবা 70%। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এর অ্যান্সার। এখন বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কি, যে ডিটারমাইন অ্যাকচুয়াল মার্জিন। আমাদেরকে অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে ইফ ওভার টাইম দ্য প্রাইস অফ দ্য স্টক মুভস টু টাকা 65। যদি শেয়ারের দাম বেড়ে 65 হয়, মানে আমি তো 40 টাকা করে শেয়ার কিনছিলাম, এখন ওই 40 টাকার শেয়ার বেড়ে যদি 65 টাকা হয়, তাহলে অ্যাকচুয়াল মার্জিন কত? তো আমি যখন হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক বের করবো, তখন এই 65 টাকা দিয়ে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস বের করতে হবে। হ্যাঁ, আর ডেপ্ট কিন্তু আমাদের আগেরটাই থাকবে, ওই যে 1200 কিন্তু আমাদের ডেপ্ট থাকবে। সো আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি, যে লিখবো যে রিকোয়ারমেন্ট বি দিয়ে ইফ প্রাইস অফ স্টক মুভস টু টাকা 60। যদি শেয়ারের দাম বেড়ে 60 টাকা হয়, হেয়ার কারেন্ট ভ্যালু অফ স্টক সিভিএস। সিভিএস কত হবে? 100 গুণন 60 টাকা। 100 গুণন 60 টাকা দিলে আমাদের 60 না 65? 65 তো, ঠিক আছে 65। সো আমি এখানে 65 করে দেই। তো 100 গুণন 65, তাহলে এখানে আমাদের 6500 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক। ডেপ্ট তো পরিবর্তন হবে না, 4000 টাকা ডেপ্ট। সো 4000, 4000 না 1200 টাকা ডেপ্ট, 1200 টাকাই থাকবে। 1200 টাকার ডেপ্ট 1200ই থাকবে। অ্যাকচুয়াল মার্জিন কত? এখন আমরা সূত্র বসাবো, দেন মান বসাই দিব। আমাদের সিভিএস হচ্ছে 6500 টাকা, ডেপ্ট হচ্ছে 1200 টাকা, এবং সিবিএস হচ্ছে 6500 টাকা। সো আমরা যদি বিয়োগ করি, 6500 দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট কত আসে? 6500 থেকে 1200 বিয়োগ করব, উক্ত বিয়োগফলকে আমরা 6500 দিয়ে ভাগ করব, তাহলে সর্বশেষ রেজাল্ট কত আসে? 0.8154। 0.8154। হ্যাঁ। অথবা আমরা বলতে পারি যে 81.54%। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বি এর অ্যান্সার। আচ্ছা, সো রিকোয়ারমেন্ট বি আমরা করে ফেলছি। প্রবলেম 5 আমাদের শেষ। 5-এর পর আমরা হচ্ছে 6 হোমওয়ার্ক করব। 7 নম্বর অঙ্কটা আমি করাই দিচ্ছি, ঠিক আছে? 7 করাই দিচ্ছি, 6 কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকবে। 7 নম্বর যে অঙ্কটা আছে, এখানে বলা হয়েছে যে স্নোকার আর্নোবিস বাইজ অন মার্জিন 1000 শেয়ার্স অফ রকফোর্ড স্টক এট টাকা 60 পার শেয়ার। বলছে স্নোকার আর্নোবিস 1000 শেয়ার ক্রয় করেছে। স্নোকার আর্নোবিস 1000 শেয়ার ক্রয় করেছে, প্রতিটা শেয়ার ক্রয় করেছে 60 টাকা করে। তার মানে সে কত টাকা শেয়ার কিনলো? 1000 গুণ 60, দ্যাটস মিন 60,000 টাকা শেয়ার কিনছে। এটা হচ্ছে টোটাল ভ্যালু বা ভি এর মান। ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট 50%, তার নিজের তহবিল হচ্ছে 50%, তাহলে বাকি 50% কি? ঋণ। এখন বলছে মেইনটেনেন্স মার্জিন রিকোয়ারমেন্ট 30%, অর্থাৎ মেইনটেনেন্স মার্জিন পার্সেন্টেজ হচ্ছে 30%। এটা একটা শর্ত, অর্থাৎ আমি যেই ফার্মের কাছ থেকে ঋণ নিয়েছি বা যেই ব্রোকারেজ হাউস থেকে আমি ঋণ নিয়েছি, তারা আমাকে একটা শর্ত দিয়েছে যে আমার মালিকানা 30% মেনটেন করতে হবে। যদি কোনো কারণে মালিকানা 30%-এর নিচে নেমে যায়, তাহলে মার্জিন কল রিসিভ করব, আমার অ্যাকাউন্ট কি করা হবে? রেস্ট্রিক্টেড করে রাখা হবে। এখন আমাদের অঙ্কের মধ্যে বলছে ইফ রকফোর্ড স্টক ফলস টু টাকা 50। যদি রকফোর্ড স্টক
স্টকের দাম কমে 50 টাকা হয়, আমি কিনছিলাম কত করে, 60 করে, এখন ওই রকফোর্ড স্টক যদি কমে 50 টাকা হয়, উইল স্নোকার রিসিভ এ মার্জিন কল, স্নোকার কি মার্জিন কল রিসিভ করবে, এই বিষয়ে আমাদেরকে মন্তব্য করতে বলছে। তো আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করব, অ্যাকচুয়াল মার্জিন বের করে যদি দেখি অ্যাকচুয়াল মার্জিন 30% বা তার বেশি আছে, তাহলে বলবো মার্জিন কল রিসিভ করবে না। আর যদি দেখি যে অ্যাকচুয়াল মার্জিন 30%-এর নিচে নামছে, 29.99% হয়েছে, বা 28% হয়েছে, 25% হয়েছে, বা 20% হয়েছে, যদি অ্যাকচুয়াল মার্জিন 30%-এর নিচে হয়, তাহলে বলবো মার্জিন কল রিসিভ করবে। তো যখনই আমাদেরকে বলবে যে স্নোকার মার্জিন কল রিসিভ করবে কিনা, আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করব, তারপরে বলতে পারবো যে অ্যাকচুয়াল মার্জিন 30-এর সমান বা বেশি হলে বলবো মার্জিন কল রিসিভ করবে না, যদি 30-এর নিচে নামে তাহলে বলবো যে মার্জিন কল রিসিভ করবে। এই হচ্ছে বিষয়। সো আমরা গিভেনটা লিখে ফেলি। আমরা প্রথমেই লিখবো যে গিভেন টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু কত হবে, 1000 শেয়ার কিনেছি 60 টাকা করে, সো আমি টোটাল ভ্যালু লিখবো 1000 গুণন 60 টাকা। 1000 গুণ 60 টাকা মানে 60,000 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। এখন আমার নিজের হচ্ছে কত টাকা, 50% টাকা, তো আমি লিখলাম ইনিশিয়াল মার্জিন আই এম হচ্ছে 50%। তাহলে ডেফ ফান্ড কত হবে, ওই যে একটা সূত্র আছে, ভি মাইনাস ভি গুণন আই এম। তাহলে এখানে ভি হচ্ছে 60,000 টাকা, তার থেকে মাইনাস করব 60,000-এর 50%, তাহলে কত আসে, 60,000-এর 50% যদি মাইনাস করে দিই 30,000 টাকা আসে। এই 30,000 টাকা হচ্ছে আমাদের ডেপ ফান্ড বা ডি এর মান। এখন মেনটেন্স মার্জিন পার্সেন্টেজ দেওয়া আছে 30%, তো আমরা লিখলাম মেনটেন্স মার্জিন পার্সেন্টেজ বা পার্সেন্টেজ হচ্ছে 30%। ঠিক আছে, এরপরে আমাদেরকে বলছে যে যদি শেয়ারের দাম কমে 50 টাকা হয়, তাহলে মার্জিন কল রিসিভ করবে কিনা। তো আমি 50 টাকায় অ্যাকচুয়াল মার্জিন বের করব, তারপরে বলতে পারবো যে মার্জিন কল রিসিভ করবে কিনা। তো যেহেতু 50 টাকায় অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে, সেহেতু সিভিএস কিন্তু 50 টাকা দিয়েই বের করবো আমরা, তাই না? তো আমরা লিখবো কারেন্ট ভ্যালু অফ স্টক সিভিএস। সিভিএস হচ্ছে 1000 শেয়ার, বর্তমানে এটার দাম হচ্ছে 50 টাকা করে, তার মানে 50,000 টাকা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক বা সিভিএস। এরপর লিখবো অ্যাকচুয়াল মার্জিন কত। তো আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্র বসাবো, এরপরে মান বসাবো যে কারেন্ট ভ্যালু অফ স্টক হচ্ছে 50,000 টাকা, ডেফ ফান্ড হচ্ছে 30,000 টাকা, একটু ক্যালকুলেশন করে ফেলো, তাকে আমরা ভাগ করব সিভিএস বা 50,000 দিয়ে, তাহলে কত আসে রেজাল্ট, উপরে হচ্ছে 20,000 আর নিচে হচ্ছে 50,000, ভাগ করলে কত আসে, ফর্টি পয়েন্ট পার্সেন্ট 40। হ্যাঁ, 0.40, আমি রেজাল্ট এখানেই দেখতে পাচ্ছি। সো আমাদের রেজাল্ট হবে হচ্ছে 0.40, অথবা দিয়ে আমরা লিখে দিব 40%। এখন সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল মার্জিন 30%, মানে সরি, আমরা দেখতে পাচ্ছি যে মেইনটেন্স মার্জিন 30%। মেইনটেন্স মার্জিন 30% মানে হলো আমার মালিকানা 30% রক্ষা করে চলতে হবে। তো আমার মালিকানা তো 30-এর বেশি আছে, আমার মালিকানা আছে, অ্যাকচুয়ালি মালিকানা আছে 40%। তো যেহেতু মেইনটেন্স মার্জিনের চেয়ে আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা বড়, সেহেতু আমার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড হবে না, আমি কিন্তু মার্জিন কলও রিসিভ করব না। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট সেভ আছে। আমি যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তারা আমাকে শর্ত দিয়েছে মালিকানা রক্ষণাবেক্ষণ করতে হবে 30%, কিন্তু আমার মালিকানা তো 40% আছে, 30%-এর চেয়েও অনেক বেশি আছে আমার মালিকানা। তো যেহেতু অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেনটেন্স মার্জিন, আমরা এইভাবে লিখে দিব যে ডিসিশনে লিখবো এইভাবে যে সিন্স অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেনটেন্স মার্জিন, যেহেতু অ্যাকচুয়াল মার্জিন মেনটেন্স মার্জিনের চেয়ে বড়, সো দ্য ইনভেস্টর উইল নট রিসিভ এ মার্জিন কল, বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না। বুঝতে পারছি বিষয়টা যে কেন মার্জিন কল রিসিভ করবে না, কারণ অ্যাকচুয়াল মার্জিনটা বড়, কার থেকে বড়, মেনটেন্স মার্জিনের চেয়ে বড়। যেহেতু অ্যাকচুয়াল মার্জিন মেনটেন্স মার্জিনের চেয়ে বড়, সেহেতু বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না। এইভাবে আমরা একটা মন্তব্য করে দিব। 7 নম্বর অঙ্ক কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক এই পর্যন্তই থাক আর কি, 7 বা 8 পর্যন্ত হোমওয়ার্ক পারবা। হোমওয়ার্ক থাকুক হচ্ছে 4 থেকে 8। ঠিক আছে, এই 5টা অঙ্ক এইচডব্লিউ থাকুক। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।